আচ্ছা, আমি মনে করি রেডি। তাহলে আমরা আমাদের আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যেতে পারি। দেখো, এক নম্বর এক নম্বর প্রশ্নটা অবশ্যই নাম্বার দিয়ে কমেন্ট করবা। হি ইজ নট অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। বলো তো ভাইয়া, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমার কাছে কি মনে হচ্ছে? বলো বলো, এটা সঠিক অ্যান্সার তোমার কাছে কি মনে হচ্ছে বলো। আমার সাথে ইতিমধ্যে 87 জন শিক্ষার্থীর উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা একটু এবার অ্যান্সার করো, যেটার অ্যান্সার কি হতে পারে। আই ইজ নট অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। অ্যান্সার করো সবাই 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 অ্যান্সার করো। হি ইজ নট অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। অ্যাকাস্টমের পরে প্রেপোজিশন কি বসে বলো তো ভাইয়া? সবাই অ্যান্সার করবে। আজকে মনে করো নিজেকে একটা জাজ করার সুযোগ থাকবে। নিজেকে জাজ করবা যে 50টার মধ্যে তুমি কয়টা পারছো, এবং কয়টা পারার জন্য তোমাকে কমেন্টে সাবমিট করতে হবে। মনে মনে রাখলে হবে না, সাবমিট করে দেখো তুমি কয়টা পারো বা কয়টা ভুল যায়। ঠিক আছে, একটু জাস্ট সাবমিট করবা কমেন্টে। আজকে যতজন শিক্ষার্থী ক্লাস করছে সবাই অ্যান্সার করবা এবং দেখবা যে আলটিমেটলি 50টার মধ্যে তোমার কতগুলো সঠিক হচ্ছে। অ্যাকাস্টমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে। কি বসে? টু। যার বাংলা অর্থ কি জানো? যার বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত। অভ্যস্ত অর্থাৎ হি ইজ নট অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, অর্থাৎ সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত না। এই যে তোমরা যারা শিক্ষার্থী অ্যাডমিশন সময়ে দেখা যাচ্ছে একাডেমিক লেভেলগুলোতে সবসময় ফাঁকিবাজি করছো, হেলাই ফেলে দিন কাটিয়ে পার করে আসছো, বাট অ্যাডমিশন লাইফে এসে তোমাদের কিন্তু ওইভাবে দিন কাটালে তোমাদের চান্স পাওয়ার কোনো সুযোগ থাকে না, কেননা অনেক অনেক শিক্ষার্থী কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। তো সে জায়গায় তোমাকে এখন কি করতে হবে? অনেক হার্ড ওয়ার্ক করতে হবে তোমাকে স্বপ্নের একটা জায়গায় পৌঁছাতে হলে। তো সেই জায়গায় তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, বাট অনেক শিক্ষার্থী আগে থেকে সেটা অভ্যস্ত না। ইজ নট অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তারা কি, তারা আসলে আহ, আহ, কঠোর পরিশ্রমে কি অভ্যস্ত নয়। আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্নটা, আজকে শুধু কোশ্চেন সলভ করব। দেখো, আমরা এক্সট্রা ইনফরমেশন বলো, টপিক রিলেটেড তথ্য বলো, সব পড়িয়েছি। আজকে শুধু আমরা 50টি প্রশ্ন সলভ করব। ঠিক আছে, আমরা খুব বেশি তোমাদের সময় নিব না, তোমাদের যেহেতু পরীক্ষা খুবই সামনে। তো সেই জায়গায় আমরা অল্প সময়ের মধ্যে তোমাদের ইফেক্টিভ 50টি প্রশ্ন সলভ করব, তোমরা অ্যান্সার করবে, আমি সেগুলো সলভ করে দেবো। দেখো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম কি চাইছে? চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তাহলে দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ, দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ। বলো, এই যে প্রশ্ন, এই প্রশ্নের প্যাসিভ ফর্মটা কি হবে বলে তুমি মনে করো? থ্যাংক ইউ। প্রথম কথা, আমি তোমাদের ভয়েস চেঞ্জে বলছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই ভার্বের সংখ্যা একটা বৃদ্ধি পাবে, তাই না? এখানে 2টা আছে মানে প্যাসিভ অবশ্যই 3টা হবে। তো এটাই দেখো না, এটাই নাই, এটাও নাই, বাট এই যে এটা হচ্ছে কি 3টা। তো এখানে অবজেক্টটা রাখে নাই, মূলত এতটুকুই তোমার ভয়েসটা হয়ে যায়। তারপরে অবজেক্টটা রাখতে হলে আমরা বাই দেম, এটা এক্সটেনশন হিসেবে আমরা রাখতে পারি। ঠিক আছে, বা না রাখলেও বাক্যটা যে ভুল হবে বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। ক্লিয়ার? বিষয়টা এমন না, অর্থাৎ তোমাকে এগুলো মেনটেন, মানে ভার্ব পর্যন্ত মেনটেন করাটা বাধ্যতামূলক। তাহলে আমরা 2 আর সি, এটা আশা করি যারা ক্লাস করছো তারা সবাই সঠিক অ্যান্সার করছো। যদি এইটা পারো তাহলে আমরা পরবর্তী 3 নম্বরে চলে যাই। আমি আগেই বলছি আজকে আমরা 50টি প্রশ্ন সলভ করব। দেখো, সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া। হি বিহেভড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। এই সবাই অ্যান্সার করে ফেলো, দ্রুত দ্রুত করে অ্যান্সার করে ফেলো। দেখো, হি বিহেভড অ্যাজ ইফ, মনে রাখবা অ্যাজ ইফ বা অ্যাজ দ, যাই থাকুক না কেন পরবর্তী বিভার্ব যদি আসে, বিভার্ব হিসেবে শুধু অয়ার বসে। ঠিক আছে, আর যদি একটা মেন ভার্ব আসে তাহলে আমরা কি করব? সেটার পাস্ট ফর্ম ব্যবহার করব। কি করব? সেটা পাস্ট ফর্মে ব্যবহার করব। আজকে আমরা মূলত সাজেশন টাইপ ক্লাস নেব, 50টি প্রশ্ন সলভ করবো একটা না।
তোমাদের কাজ হচ্ছে প্রথমে তোমরা অ্যান্সার করবা, অ্যান্সার করে দেখবা যে তোমরা আসলে কতটুকু আয়ত্তে আনছো। খুব আহামরি কঠিন প্রশ্ন আসবে বিষয়টা এমন না, বা প্রশ্ন সহজ কঠিন এটা ম্যাটার করে না, প্রশ্ন কি রিলেটেড আসে সেই রিলেটেড প্রশ্ন সলভ করাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন মনে করো তোমাদের প্রশ্ন হবে এমন, আর শিক্ষকরা পড়াবে একদম কঠিন থেকে কঠিনে, দেখা যাচ্ছে তোমরাও কঠিন ভাবো, পরীক্ষার হলে যেও আসলে পারো না, জানা জিনিসগুলো তখন ভুল হয়ে যায়। ঠিক আছে, দেখো তো এখানে মেন ভার্ব আছে, তাহলে মেন ভার্ব আসলে আমরা সরাসরি ভার্বের পাস্ট ভার্ব অর্থাৎ ভি টু অ্যান্সার করবো। আর ভি টু কোথায় আছে? এই যে অপশন বি। অপশন বি তে কি বলো তো ভাইয়া? অপশন বি তে হচ্ছে বি টু, সরি অপশন বি তে হচ্ছে ভি টু, বি টু নয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেলুক্ট্যান্ট? বলো তো রেলুক্ট্যান্ট মানে কি? এটার মানে হচ্ছে অনিচ্ছুক, অর্থাৎ ইচ্ছা নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আমি যদিও খুব বেশি আনি নাই, যেগুলো আনছি মনে করবে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ক্লিয়ার? সো রেলুক্ট্যান্ট মানে হচ্ছে কি? অনিচ্ছুক, মানে ইচ্ছা নাই। তাহলে এর কি চাইছে? অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। তার মানে ইচ্ছা নাই, এর বিপরীত কি হতে পারে? ইচ্ছা আছে মানে কি? আগ্রহী। ইচ্ছা আছে তার মানে এটা কি হতে পারে? আগ্রহী। কি বলতো? আগ্রহী। উইলিং মানে ইচ্ছা, বাট আনউইলিং মানে তো অনিচ্ছা। ঠিক আছে, তাহলে কোনটা হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার বলো তো। এখনো কাউকে দেখি না অ্যান্সার করতে, কেন অ্যান্সার করো না তোমরা? বলো। কেয়ারলেস মানে কি? আগ্রহী। বলো, কেয়ারলেস মানে কি? আগ্রহী। তোমরা 4-এর ডি অ্যান্সার করছো কেন? আনউইলিং ওটাও তো তোমার সিনোনিম, বাট চাইছে তো অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? আগ্রহ। ইচ্ছা না, আর একটা ইচ্ছা আছে, তার মানে এগার। এটার অর্থ হচ্ছে আগ্রহী। বাকিগুলো কোনোটাই তো আগ্রহী বোঝায় না, এটা অনিচ্ছা, এটাও কেয়ারলেস তো ইচ্ছা বোঝায় না। এগার যার অর্থ হচ্ছে কি? আগ্রহী। মনে রাখবা, আমি বলছি এখানে প্রশ্ন যদিও একটা, বাট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী প্রশ্নটা সঠিক অ্যান্সার করো দেখি। দ্য ট্রেন অ্যারাইভড দ্যাটস টাইম। বলো, বলো কি হবে? অ্যান্সার করো, বলো এটা কি হবে? দ্য ট্রেন অ্যারাইভড দ্যাটস টাইম। অন টাইম মানে নির্ধারিত সময়ের মধ্যে বা ঠিক সময়ের মধ্যে মানে উপস্থিত হয়েছে এমন বোঝাতে অন টাইমটা ব্যবহার হবে। হ্যাঁ, অন টাইম মানে একদম সঠিক সময় বা নির্ধারিত সময়, দেখা যাচ্ছে আগেই আসছে বা সঠিক সময় আসছে, এরকম যখন বোঝাবে তখন আমরা সেটা অন টাইম ব্যবহার করব। তখন সেটা কি? অন টাইম ব্যবহার করব। ঠিক আছে, অন টাইম সঠিক সময় আর কি, বা 2-1 মিনিট আগেও আসছে এমন বোঝাই, তাতেও অসুবিধা নেই। অন টাইম। ক্লিয়ার? তার মানে পাশের বি, পাশের বি। দেখি তো পরবর্তী 6 নাম্বারটা কে কে সঠিক অ্যান্সার পারো। দেখি এটা অ্যান্সার করো তো ভাইয়া, তোমরা যারা উপস্থিত আছো অ্যান্সার করো। বলো বলো। বলো, দেখো এখানেও আমি একটা ছোট ট্রিক শিখেছিলাম, এখানেও কিন্তু সেটা কাজে লাগাতে পারো। এই যে জান্নাতুল মা মিম বলছো 6 রে, 6 রে, তাই না? 6 রে,
এটা কি প্লুরাল ভার্ব, এটা কি প্লুরাল ভার্ব, এটা কি প্লুরাল ভার্ব, এটা কি সিঙ্গুলার ভার্ব। যারা এ বলতেছো তাদেরকে কি বলবো আমি, বলো তো, বলো তোমরা এ কেন করতেছো? আমি বলছিলাম যে তিনটা প্লুরাল থাকলে একটা সিঙ্গুলার থাকলে আমরা মোটামুটি সেটাই অ্যান্সার করবো এবং সেটাও সঠিক। এবং দেখো লিখে নাও, নাইদার নাইদার অফ বা আইদার অফ যখন থাকবে অবশ্যই সেই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে, বা ইজ অফ থাকতে পারে, বা এভরি অফ থাকতে পারে। এগুলোর পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, এগুলোর পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। আর আমি তো খুব ইজি মেথডে শিখেছি, দেখো এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। সো নরমালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা এভাবে অ্যান্সার অনেক ক্ষেত্রে অ্যান্সার করতে পারবো। বলো বলো। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী 7 নাম্বার, এটা হচ্ছে ফ্র্যাঙ্কলি। অ্যান্সার করো সবাই। বলো বলো সবাই। হি স্পোক ফ্র্যাঙ্কলি, সে ফ্র্যাঙ্কলি মানে ফ্রিলি বা খোলাখুলি কথা বলতেছে। সে খোলাখুলি ভাবে, সে কিভাবে কথা বলছে? খোলাখুলি ভাবে। সো কিভাবে, কিভাবে যারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই এবং সেটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। কি পাই? অ্যাডভার্ব পাই, ঠিক আছে? সেটাকে আমরা কি পাই বলো তো? সেটাকে আমরা পাই হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবা, নাউনের সাথে এলওয়াই থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ বলবা, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটাকে বলবা অ্যাডভার্ব, সেটাকে বলবা অ্যাডভার্ব, ঠিক আছে? যেমন নাউনের সাথে এলওয়াই কি, ফ্রেন্ডলি, ব্রাদারলি, মাদারলি, সিস্টারলি, এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কোনগুলো বলবা? রেগুলারলি, অকেশনালি, পারফেক্টলি, স্লোলি, এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? দেখি পরবর্তী 8 নাম্বারটা সঠিক অ্যান্সার করো। 8 নাম্বার, 8 নাম্বার, হি ran so fast ড্যাশ ড্যাশ হি মিসড দ্য ট্রেন। সবাই, সবাই একটু সঠিক অ্যান্সার করো এটার। দেখো মনে রাখবা দুটা স্ট্রাকচার, টু থাকলে পরে টু হয়, টু ডট ডট টু, সো ডট ডট কি হয় বলো তো? দ্যাট হয়। এই দুটা স্ট্রাকচার মনে রাখবা, এই দুটা স্ট্রাকচার মনে রাখবা। তাহলে দেখো হি ran so fast, কি হবে? দ্যাট, কি হবে? দ্যাট, অর্থাৎ সে হি ran so fast that he missed the turn। 9 নাম্বার, বলো এটা কি হবে? বলো 9 নাম্বার, অ্যাকোমোডেশন বানানটা কি হবে দেখি, কে কে পারো?
বলো কি হবে, কোনটা হবে? অ্যাকোমোডেশন, এটা তো হবে না, এটা একটা সি, এটা একটা এম, ডাবল সি ডাবল এম, কি বলো তো? ডাবল সি ডাবল এম। চলো এটার বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে the synonym of brief, the synonym of brief, বলো কি হবে? the synonym of brief, brief মানে হচ্ছে সংক্ষিপ্ত, আমি বলে দিলাম ব্রিফ মানে সংক্ষিপ্ত, তাহলে কোনটা মানে সংক্ষিপ্ত এটা তোমরা এবার একটা পাগল অ্যান্সার করতে পারবে। সংক্ষিপ্ত মানে কি? ছোট বোঝায়, অল্প বোঝায়, স্বল্প বোঝায়। বলো কি হবে বলো সবাই? তাহলে অ্যান্সার হচ্ছে শর্ট। কি হবে? শর্ট। এটাও তো ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তীতে যাই। হি ইজ ড্যাশ, হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। ফন্ডের সাথে কি প্রিপোজিশন বসে বলো? ফন্ডের সাথে কি প্রিপোজিশন বসবে? ফন্ডের সাথে কি প্রিপোজিশন থাকে? বলো বলো বলো। ফন্ডের সাথে অফ বসে, ফন্ড অফ মিউজিক, সে মিউজিক অনেক পছন্দ করে। ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী 12 নম্বরে যাই। নো সুনার হ্যাড হি অ্যারাইভড ড্যাশ ইট স্টার্টেড রেনিং। নো সুনার পাস্ট পারফেক্ট দেন প্লাস পাস্ট ইনডিফিনাইট। হার্ডলি বা স্ক্র্যাচলির পরে পাস্ট পারফেক্ট, কনজাংশন কি হবে? হোয়েন অথবা বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। বলো তো তাহলে কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার? বলো। তাহলে নো সুনারের সাথে প্রিপোজিশন বসবে দেন। কি বসবে? দেন। তাহলে দেন কোনটা? এই যে দেন। আর হার্ডলি বা স্ক্র্যাচলির সাথে বসে হোয়েন বা বিফোর। আর নো সুনারের সাথে কি বসে? নো সুনারের সাথে বসে হচ্ছে দেন। নো সুনারের সাথে কি বসে? নো সুনারের সাথে বসে দেন। তার মানে এটা সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার এ নাম্বার। সঠিক অ্যান্সার কি? এ নাম্বার। ক্লিয়ার? দেখো 13 নাম্বার, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। দেখি, এটা তো ইম্পারেটিভ বা একটা ক্লজে আমরা সিম্পল বলতে পারি বা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। হোয়াট এ নাইস ডে, এটাকে আমরা বলতে পারি এক্সক্লামেটরি, বা এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আসলে এটাও সিম্পলে। অ্যান্ড এটাকে বলি কম্পাউন্ড। আর ইজ এ দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন, মানে এটা কমপ্লেক্স। এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স। এটা কি বলো তো? এটা হচ্ছে কমপ্লেক্স। এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে এটার অ্যান্সার কি? সি নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী 14 নাম্বারটা দেখো। আইডেন্টিফাই দ্য টেন্স, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 ইয়ার্স। এটা কোন টেন্স বলো তো ভাইয়া? যারা ক্লাসে উপস্থিত আছে একটু বলো তো এটা কোন টেন্স?
বলো। দেখো আমরা বলেছিলাম কি আইএনজি থাকলে তার নিচে কন্টিনিউয়াস লিখবা, ভি3 থাকলে তার নিচে পারফেক্ট লিখবা। এটা পারফেক্ট কন্টিনিউয়াস আর হ্যাশট্যাগ কোন টেন্সে বসে? প্রেজেন্টে বসে। তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটার आंसर হচ্ছে সি। 15 নাম্বার যাও। He prevented me dash entering the room. বলো তো পরবর্তী आंसर কি হবে? পরবর্তী आंसर কি হবে? বলো বলো সবাই, মনোযোগী হও। প্রিভেন্টের সাথে প্রিপজিশন কি বসে? প্রিভেন্টের সাথে প্রিপজিশন ফ্রম বসবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন। প্রিভেন্টের সাথে প্রিপজিশন ফ্রম বসবে, বিরত থাকা। চলো, দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল ফর্ম কি? কোনো শব্দের শেষে আইএস থাকলে ইএস হয়ে যায়। ঠিক আছে, কোনো শব্দের শেষে আইএস থাকলে কি হয়? ক্লাসে মনোযোগী হও সবাই এবং অ্যান্সার করো। দেখো তাহলে ক্রাইসিস ওটা ঠিক আছে, আমি আরো দুইটা দেই। অ্যানালাইসিস বলো, ব্যাসিস বলো, কি হবে এগুলো? ক্রাইসিস থাকলে এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল ফর্ম কি? ক্রাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসিস। সুতরাং এটা সঠিক অ্যান্সার বি নাম্বার। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তী প্রশ্নটায় আমরা যাই। 18 নাম্বারটা বলো। আই ড্যাশ এ বার্ড। আই ড্যাশ এ বার্ড। অ্যান্সার করো। পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করো। 18 নাম্বার। আই উইশ আই ড্যাশ এ বার্ড। মনে রাখবা উইশ, ফ্যান্সি এগুলোর পরে যদি কোনো অক্সিলারি ভার্ব আসে সেটা একমাত্র আয়ার বসে।
আর মেন ভার্ব আসলে তখন ভি2 বসে। মেন ভার্ব আসলে তখন কি বসে? মেন ভার্ব আসলে তখন ভি2, তার মানে আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। পরবর্তী 19 নম্বর প্রশ্নটা একটা আনসার করো তো। পরবর্তী 19 নম্বর প্রশ্নটা একটা আনসার করো। পরবর্তী 19 নম্বর প্রশ্নটা একটা আনসার করো। দেখো, হু থাকলে প্রথম কথা বাই হোম হবে, সব জায়গায় বাই হোম আছে, যেহেতু এটা কি পাস্ট টেন্স। রোডটা ভি2 মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার হয়। ঠিক আছে, এখানে নাই, এখানে নাই ওয়াজ, আর এখানেও নাই, এখানে আছে আবার এখানে আছে, বাট এটা যেহেতু ইন্টারোগেটিভ, এজন্য আমরা সাবজেক্টটা মানে দুইটা ভার্বের মাঝে সাবজেক্টটা বসবে। ঠিক আছে, ইন্টারোগেটিভে দুইটা সাবজেক্টের মাঝে বসবে। তো সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা যেটা অ্যান্সার করব সেটা হচ্ছে বি নাম্বার। কি করব? বি নাম্বার। ঠিক আছে, কি অ্যান্সার করব বলো তো? সেজন্য আমরা অ্যান্সার করব হচ্ছে বি নাম্বার। তো আমার সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত, সবাইকে ধন্যবাদ, কষ্ট করে ক্লাসটি করছো। দেখো, আমরা আরো অনেকগুলো কোশ্চেন আজকে সলভ করব। পরবর্তী স্কার্টস অর্থাৎ অপোজিট, অপোজিট মানে বিপরীত, অর্থাৎ স্কার্টস এর বিপরীত শব্দ কি বলো সবাই? এটা 20 নম্বরটা অ্যান্সার করো তো সবাই, একটু কাইন্ডলি 20 নম্বরটা অ্যান্সার করো। অর্থাৎ এটাও স্কার্টস মানেও কি অল্প পরিমাণে বোঝায়, দুষ্প্রাপ্যতা মানে কি স্বল্প বোঝায়, অল্প বোঝায়। এর বিপরীত শব্দ মানে একদম প্রচুর, আর অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা প্রাচুর্য। ঠিক আছে, এটা প্রচুর বোঝায়। সেক্ষেত্রে এটারও আনসার কি? সি নাম্বার। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সিনোনিম অ্যান্টোনিম। ক্লিয়ার? দেখো পরবর্তী তাহলে আমরা যাই। পরবর্তী 21 নাম্বার। 21 নাম্বারটা একটু বলো তো। হি ফেইল্ড বিকজ হি ডিড নট ওয়ার্ক ড্যাশ। বলো তো এটা কি হবে? বলো। বলো এটা। অনেকে হার্ডলি আনসার করছো, তাই না? দেখো এবার একটু মনোযোগ সহকারে দেখো। অনেকে হার্ডলি অর্থাৎ হি ফেইল্ড, সে কি ব্যর্থ হয়ে গেছে, কারণ কারণ সে কঠোর পরিশ্রম করে না, অর্থাৎ হি ডিড নট ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড তো এটা অ্যাডভার্ব, আর হার্ড, হার্ডের হার্ড নিজে অ্যাডভার্ব, হার্ডলি করা যাবে না। ঠিক আছে, সো ডিড নট ওয়ার্ক হার্ড, হার্ডলির অর্থ আবার চেঞ্জ হয়ে যাবে, হার্ডলির অর্থ এমন থাকবে না, হার্ডলি দিলে অর্থই চেঞ্জ হয়ে যাবে। দেখো তো, আই নো হোয়ার হি লিভস, এতটুকুকে আমরা কোন ক্লজ বলতে পারি? এতটুকুকে আমরা কোন ক্লজ বলতে পারি বলো? বলো বলো সবাই। পরবর্তী আমরা কোন ক্লজ, অর্থাৎ আই নো, মনে রাখবা নো এর পরে যদি কোনো ক্লজ বসে মানে সাবঅর্ডিনেট, তো সেটা অবশ্যই নাউন ক্লজ হবে, সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। এটা নোট করে রাখবা, হ্যাঁ? তার মানে এটাকে আমরা বলবো এটা নাউন ক্লজ।
এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে এটা নাউন ক্লজ। কি বলবো? নাউন ক্লজ। ঠিক আছে, এটাকে কি বলবো? এটা হচ্ছে নাউন ক্লজ। নিচের কোনটা আসলে আমরা পজিটিভ ভার্ব করে থাকি? সেটা হচ্ছে লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। সো এটা অ্যান্সার নরমালি হয়ে গেল। তাহলে পরবর্তী আমরা দেখি, পরবর্তী আমরা 24 নম্বর প্রশ্নটা একটু সলভ করো। 24 নম্বর, চুজ দ্য কারেক্ট আর্টিকেল, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো মনে রাখবা, এইচ এর উচ্চারণ যখন উজ্জ থাকবে, অর্থাৎ অ বা আয়ের মতো হবে, তখন তার পূর্বে অ্যান বসবে, যেমন অনার্স। ঠিক আছে, এর পূর্বে অ্যান বসবে, যেমন আওয়ার, যেমন এয়ার। ঠিক একইভাবে অনেস্ট, এখানে কি অ এর মতো আসতেছে, তাই না? অ, আর এর পূর্বে বসলে কি হয়? অ্যান বসে। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার অপশন বি হবে। সঠিক আনসার কি হবে বলো তো? সঠিক আনসারটা অপশন বি হবে। একটু বলো তোমরা বুঝতে পারছো কিনা, বলো। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা যাই। পরবর্তী প্রশ্ন দেখো, 26 নম্বরটা একটু সলভ করো। সিনিয়র, জুনিয়র এগুলো হচ্ছে কম্পারেটিভ, ল্যাটিন কম্পারেটিভ। সিনিয়র, জুনিয়র, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, ইম্পেরিয়র, এগুলো হচ্ছে সব ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভ। আর কম্পারেটিভ আমরা জানি দেন বসে, ঠিক আছে, বাট এগুলো ল্যাটিন কম্পারেটিভ হওয়ার কথা দেন না বসে, এগুলোর পরে আমরা টু বসাবো। এগুলোর পরে আমরা দেন না বসে কি বসাবো বলো তো? দেন না বসে আমরা টু বসাবো। এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভে দেন না বসে আমরা টু ব্যবহার করব। ল্যাটিন কম্পারেটিভে দেন না বসে আমরা টু ব্যবহার করব। কি ব্যবহার করব? টু ব্যবহার করব। চলো, 28 নাম্বারটা দেখো। 28 নাম্বারটা একটু সলভ করো তো ভাইয়া। 28 নাম্বার বলো, 28 নাম্বারটা বলো। সো আমরা একটা জিনিস মনে রাখবা যে অবশ্যই সেট যখন থাকবে টেন্সের পরিবর্তে, এখানে এম আছে মানে এটার পাস্ট টেন্স ওয়াজ হবে, ঠিক আছে। তো এখানে ওয়াজ নাই, এটা কেটে দিলাম। আর সেট এখানে সেইজ, এজন্য সিডি ভুল। এখন ই হবে না, এখানে আই আছে, আই ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন পরিবর্তন হয় কি হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টে কি আছে? হি আছে, তার মানে আমার সাবজেক্ট এখানে কি বসবে? হি বসবে, কারণ এখানে আই আছে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তার মানে ফার্স্ট সাবজেক্ট কোনটা? হি, এজন্য এখানে হি বসবে। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে কি বলতো? এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার? এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পরবর্তী হচ্ছে দেখো 29 নাম্বার। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইম। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ। বলো তো এটা কোন ধরনের সেন্টেন্স? বলো এটা কোন ধরনের সেন্টেন্স? কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, এটা কোন ধরনের সেন্টেন্স? বলো। বলো বলো।
অর্থাৎ এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কি? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। পরেরটা 30 নম্বর বলো। দ্য মিনিং অফ পুট অফ, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। পুট অফ, পুট অফ গ্রুপ ভার্ব, এটার সঠিক অ্যান্সার কি? কমেন্ট করো তো দেখি কে কে এটা পারো, এটা আমি কমেন্ট দেখবো। বলো। পুট অফ মানে কি? বিলম্ব করা, দেরি করা, স্থগিত করা। তাহলে দেরি করা বা বিলম্ব করা বা স্থগিত করা, এটাকে আমরা বলি কি? ডিলে কেন করছো? ডিলে, ডিলে মানে এটা অর্থ দেরি করা, অর্থাৎ বিলম্ব করা। ঠিক আছে, তার মানে এটা সঠিক অ্যান্সার অপশন বি। এটা সঠিক অ্যান্সার কি বলো তো ভাইয়া? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। আমরা প্রায় 28-29টা কোয়েশ্চেন সলভ করছি, তোমরা মোটামুটি অনেকগুলোই সঠিক অ্যান্সার করছো আমি দেখলাম। দেখো, হি ইজ পুর ড্যাশ অনেস্ট, চুজ দ্য কারেক্ট কনজাংশন। হি ইজ পুর বাট অনেস্ট। আমি তো বলেই দিলাম, হি ইজ পুর বাট অনেস্ট। এটা সবাই পারবে, এটা আর এক্সপ্লেন করার কিছু নাই। দেখো, she insisted dash paying the bill. She insisted dash paying the bill. বলো তো কি হবে? বলো। বলো। ইনসিস্টেড এর সাথে প্রেপোজিশন কি বসে? প্রেপোজিশন অন বসে। ঠিক আছে, ইনসিস্টেড এর সাথে প্রেপোজিশন অন বসে। ক্লিয়ার? চলো, দ্য নাউন ফর্ম অফ ডিসাইড। এই যে দেখি এটা কে কে পারো। কোন শব্দের শেষে এস আই ভি থাকলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ইডি থাকলেও অ্যাডজেক্টিভ বলা যায়। ঠিক আছে, ডিসাইড বলো তো। দা নাউন ফর্ম অফ ডিসাইড, এটা নাউন ফর্ম কি হবে? যারা ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও এটা অ্যান্সার কি হবে বলে তোমার মনে হচ্ছে। বলো, 33 নম্বরের সঠিক অ্যান্সার বলো। একজন লিখছে প্রিপোজিশন কি জানো, বড় একটা মেসেজ। এখন দেখো তুমি সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ভোকাবুলারি যে টপিকগুলো রয়েছে, মেমোরাইজিং যে টপিকগুলো রয়েছে, এগুলো তুমি আলটিমেটলি এখন এই মুহূর্তে পড়ে শেষ করতে পারবা না ভাইয়া, এটাই সত্য কথা। তো তুমি পড়তে চাইলে প্রিপোজিশনটা একটু দেখতে পারো, কারণ এটা থেকে কমন আসার সম্ভাবনাটা আছে। বাকিগুলো আসবে, কিন্তু বাকিগুলো পড়তে নিষেধ কেন করতেছে এই মুহূর্তে? কারণ বাকিগুলো কোনটা আসবে এটা কেউ জানে না। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি 1-2 ঘন্টা জাস্ট একবার চোখ বুলিয়েও, ইম্পর্টেন্ট গুলো একটু চোখ বুলাই যেও, যাতে কমন আসলে মনে থাকে। কিন্তু এগুলো তো চোখ বুলানোর জিনিস না, এগুলো তুমি একবার চোখ বুলাই মনেও থাকবে না। ঠিক আছে, এজন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো। আর মাত্র এখানে 10 মার্ক, হয়তো বা সর্বোচ্চ একটা আসতে পারে বা 2টা আসতে পারে, এর মধ্যে একটা তুমি পারবা। ঠিক আছে, এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা 3 তারিখে, আর 1 সপ্তাহ কিন্তু নাই ধরতে গেলে। তো এই 1 সপ্তাহের মধ্যে এখন তুমি আসলে এগুলো পড়তে গেলেই তো 1 সপ্তাহ শেষ করতে পারবা না, কারণ সিনোনিম অ্যান্টোনিম তো শেষ নাই, বহু সিনোনিম অ্যান্টোনিম। আবার যে এতগুলো পড়েও যে কমন পড়বে এটারও কোনো সম্ভাবনা কেউ দিতে পারবে না। যারা বলে যে একদম 100%, আসলে আমি তো ইংলিশ পড়াই, আমরা ইংলিশ টিচার, আমরা এগুলো অ্যানালাইসিস করে আমরা জানি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কেউ কখনো গলাবাজি করতে পারবে না, যারা করে তারা আসলে অযথাই করে। এখন মনে করো পৃথিবীতে শব্দের অভাব নেই, তুমি মনে করো 10,000 ওয়ার্ড পড়ছো, তবুও তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবা না যে এর মধ্যে কমন পড়বেই, বলতে পারবা না। এর বাইরে অনেক ওয়ার্ড আছে, দেখা যাচ্ছে এর বাইরে একটা ওয়ার্ড দিয়ে দিতে পারে, স্বাভাবিক। মনে করো কেউ কথার কথা 50টা ওয়ার্ড পড়ছে,
তার এমনই লাগছে 50টার মধ্যে তার কমন চলে আসছে। বিষয়টা এমন, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন। 50টা পড়ছো, মনে করো এমনিতে তুমি 50টা পড়ছো, এমন তোমার ভাগ্য যে আসলে 50টার মধ্যে 50টা পড়লে হয়ে যায়। হ্যাঁ, ম্যাগনেটিক ফাইলের প্রিপোজিশন গুলো একটু এক নজর দেখে যেতে পারো, ঠিক আছে? কে কমেন্ট করছো দেখি নাই। না, নার্সিং এক্সাম না, কৃষি এক্সাম, কৃষি এক্সামের কথা বলছি। দেখো, তার মানে এই মুহূর্তে দেখতে চাইলে তুমি প্রেপোজিশনটা একটু দেখতে পারো। যেমন গ্রামার আমরা বলতে পারি এগুলো পড়লে এর বাইরে আসবে না, বাট ভোকাবুলারি তো অনেকে বলেও দেখছে অনলাইনে, বাট যারা বলে আসলে আলটিমেটলি তারা তাদের ভিউ এর জন্য বলে, তারা তাদের রিসের জন্য বলে, তারা এরকম গ্যারান্টি কখনো কেউ দিতে পারবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া যেতে পারে, তাও 100% দেওয়া যাবে না। যে হয়তো আমি বললাম যে তুমি 200টা পড়ো, এর মধ্যে আসবে, হ্যাঁ, বাট নাও আসতে পারে, ঠিক আছে? বাট গ্রামার আমি যদি বলি যে এই জিনিসগুলো পড়ো, তাহলে এই টপিকের বাইরে আসবে না, কারণ আমরা জানি একটা টপিক থেকে কোনটা কোনটা আসতে পারে। বাট এই ভোকাবুলারি বা মেমোরাইজিং টপিকগুলোতে আসলে এই জিনিসগুলো একটু আর কি টাফ হয়, হ্যাঁ। সো এটা অ্যান্সার আছে ডিসিশন। ডিসাইড এর নাউন ফর্ম হচ্ছে ডিসিশন, ক্লিয়ার? ডিসাইড এর নাউন ফর্ম হচ্ছে ডিসিশন। গুড, বেটার, এটা আর এক্সপ্লেন করলাম না। 37 নাম্বারটা অ্যান্সার করো, 37 নাম্বারটা অ্যান্সার করো, 37 নাম্বার অ্যান্সার করো। সবাই মনোযোগী হও, ক্লাসে সবাই মনোযোগী হও। হ্যাঁ, 10-এ 10 তোলা পসিবল না কেন ভাইয়া? ভালো, বাট তোমাদের ক্ষেত্রে ইংলিশে 10-এ 10 তোলা একটু টাফ হয়, কারণ তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট। এবং কেন বলতেছি, কারণ তোমরা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোতে অধিকতর সময় দেওয়া লাগে, অনেক বেশি সময় দেওয়া লাগে। ওই ওই সাবজেক্টগুলো সময় দিতে যে তোমরা ইংলিশ, আমার ইংলিশ এখানে এগ্রিতে মাত্র 10 মার্ক, তো সেই হিসেবে অনেক এগ্রিতে খুব বেশি প্রায়োরিটি দেয় না, যে 10 মার্ক এমনিতে 5-6 পেয়ে যাব। এটা অনেকের টেন্ডেন্সি থাকে যে লাস্টে 2-একটা ম্যারাথন ক্লাস করবো, তখনই আমরা 5-6 বা 7 পেয়ে যাব, ঠিক আছে? সো এরকম আশাই থাকে। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি 10-এ 10 পাস হওয়ার জন্য টাফ হয়ে যায়, কারণ তারা খুব কম সময় দেয়। বাট এই সেম প্রশ্নটা তুমি একটা, আমি তোমাদের ছোট করছি না, বাট সত্য কথা বলতে একটা মানবিকের ছাত্রকে দিবা, সে দেখবা অনেকে যারা ব্রিলিয়ান্ট ভালো আছে তারা 10-এ 10 পেয়ে যায়। এটা সত্য কথা। কেন বলতেছি, কারণ মানবিকের ছাত্রদের জন্য সাবজেক্টে ইংলিশটাই, আর জিকেটা একটু পড়া লাগে, বাংলাটা, মানে মেন প্রায়োরিটি কিন্তু তারা ইংলিশকে দেয়, ঠিক আছে? বাট সায়েন্সের যারা আছো, তোমরা যারা ইংরেজিতে দিবা, তোমাদের তো মেন প্রায়োরিটি আসলে ইংলিশটা কেউ ধারের কাছেই যায় না, এটা সত্য কথা। ভাবে 10 মার্ক, ওই শেষে যে 2-একটা জিনিস পড়ে নেব, এই ফাইলটা পড়ে নেব, এই ফাইলটা পড়ে নেব, এখান থেকে 5-6-7 পেয়ে যাব, এই আমার জন্য এনাফ। বাট বিশ্বাস করো, ইংলিশ যেরকম কোশ্চেন হয় মোটামুটি 10-এ 10 পাওয়া পসিবল আমি মনে করি। আহামরি খুব কঠিন প্রশ্ন আসবে না। পরীক্ষা তো সামনে সপ্তাহে, একটু দেখবা মোটামুটি পারার মতো কোশ্চেন আসবে। এখানে বলছে আইডেন্টিফাই দ্য এরর, এখানে বলতেছি কি আইডেন্টিফাই দ্য এরর, এররটা আইডেন্টিফাই করো দেখি কে কে পারো। দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস, তো আমরা জানি ইচ অফ যখন থাকে তখন ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার। ইচ অফ, এভরি অফ, তাই না? এগুলোর পরে যখন থাকবে তখন ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো, এখানে অনেকে এগ্রির ক্লাস করছে, আবার আমার স্টুডেন্টরা আছে। সো দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ, হ্যাভটা প্লুরাল, তো আমার লাগবে কি সিঙ্গুলার। এখানে হ্যাভের পরিবর্তে আমার কি হবে বলো তো? হ্যাজ হবে, কারণ আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সো ইচ অফ থাকলে যেহেতু ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে হ্যাভটা হচ্ছে এরর, আর এররই চাইছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। অ্যান্সারটা কি বলো তো? সি নাম্বার, ক্লিয়ার? দ্য সিনোনিম অফ ফ্রাজিল, অর্থাৎ ভঙ্গুর, খুবই বাজে অবস্থা।
তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে, বলো। বিটল, এটার মানেও হচ্ছে ভঙ্গুর, এটা সিনোনিমই চাইছে, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার এটা। সো আমি আগে বলছি আমি যে সিনোনিম অ্যান্টোনিম গুলো দিছি না, এগুলো অনেক ইম্পর্টেন্ট। হয়তো 4-5টা বা সর্বোচ্চ সব মিলে 6-7টা প্রশ্ন পাচ্ছ। এই 6-7টা প্রশ্ন যেগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে আনা হয়েছে, সেগুলো এখানে আনা হয়েছে, এক্সট্রা কোনো কোশ্চেন এখানে আনা হয় নাই। দেখো পরবর্তী, হি ক্যান সলভ দি প্রবলেম। চুজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। হি ক্যান সলভ দ্য প্রবলেম। বলো এটা সঠিক অ্যান্সার কি হবে, বলো সবাই। একজন বলছে লাস্ট টাইমে কভার করতে পারবো পিএস এর এগ্রি বাসে, আমি কি ভাই পিএস এর ক্লাস নেই, বলো। তুমি তো ফিজিক্স হান্টার্সের কথা বলছো, আমি কি এখানে পিএসসি, আমরা এখানে তোমাদের ইংলিশের 5টা ক্লাস নিয়েছি। দেখো বিকে নেটওয়ার্কের 5টা ক্লাস নিয়েছি, এই 5টা ক্লাস করো, তোমার জন্য এনাফ। গ্রামার পার্ট তোমার জন্য এনাফ, ঠিক আছে। দেখো হি ক্যান সলভ দি প্রবলেম, তার মানে এটার ট্যাগ হবে, তো আমরা জানি ট্যাগ বাক্যটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ, আর ট্যাগ করতে হয় অক্সিলারি ভার্বের, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ক্যান, তার মানে অবশ্যই আমার ক্যান দিয়ে করতে হবে, কি হবে, ক্যানের সাথে একটা টি বসবে, অর্থাৎ ক্যান নট মানে নেগেটিভ করতে হবে, তার মানে অ্যান্সারটা কি হবে, ক্যান নট হি। এখানে সাবজেক্ট হি যেহেতু আমরা হিটা ব্যবহার করব, কি ব্যবহার করব, হিটাই ব্যবহার করব, কি বলো তো, হি ব্যবহার করব। দেখো হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, এই যে অ্যাকিউজড, এটার বাংলা অর্থ হচ্ছে অভিযুক্ত, এটার বাংলা অর্থ কি বলতো, অভিযুক্ত। তাহলে অ্যাকিউজডের পরে প্রিপজিশন কি বসে, বলে ফেলো সবাই, সবাই বলে ফেলো ভাইয়া। আহামরি তোমাদের তো খুব বেশি টপিক পড়া লাগে না, আমি তো খুব বেশি টপিক পড়াও নাই, হয়তো আজকে দিয়ে 5টা ক্লাস নিলাম, 5টা ক্লাসে সর্বোচ্চ আমরা, আর আমি কোনো ক্লাসে টপিকের এরকম বিদ্যুটে কিছু না, জাস্ট কোশ্চেন, প্রত্যেকটা ক্লাসে 40-50টা করে প্রশ্ন সলভ করছি, ঠিক আছে, ওই টপিক রিলেটেড, সেই ক্লাসগুলো করে নিও, রেকর্ড যদি সময় পাও একটানে স্পিড বাড়িয়ে করে নিতে পারো, বা যদি তোমার প্রয়োজন মনে হয়। তাহলে অ্যাকিউজডের পরে প্রিপোজিশন কি বসবে, অফ বসবে, অ্যাকিউজডের পরে প্রিপোজিশন অফ বসবে। একটা কথা বলে, তোমাদের ম্যাগনেটিক ফাইলে যে প্রিপোজিশন পার্ট আছে এটা পড়িও, এটা পড়লে মনে করি এখান যদি প্রিপোজিশন থেকে আসে এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওটা আমি সাজিয়ে দিয়েছি, ম্যাগনেটিক ফাইলের প্রিপোজিশন পার্টটা আমি সাজিয়ে দিয়েছি, বাকি পার্টও আমার, বাকি পার্ট পড়ে তো সময় পাবা কিনা, এজন্য প্রিপোজিশন বলছি, এক নজরটা অন্তত চোখ বুলিয়ে যেও, যাতে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো, হ্যাঁ চোখ বুলিয়ে যেও অন্তত একটা নজর। অ্যাকিউজডের পরে প্রিপোজিশন বসবে অফ, অ্যাকিউজডের পরে প্রিপোজিশন কি বসবে, অ্যাকিউজডের পরে প্রিপোজিশন বসবে অফ। দেখো পরবর্তী 41 নাম্বারটা একটু সঠিক অ্যান্সার করো, দেখি কে কে পারো। হুইচ ওয়ান ইজ এ কাউন্টেবল নাউন, হুইচ ওয়ান ইজ এ কাউন্টেবল নাউন, কাউন্টেবল মানে কি, যেটা গণনাযোগ্য নাউন, তাই না, যেটাকে আমরা গণনা করি আর কি সচরাচর। তাহলে পানিকে তো আমরা গণনা করি না, দুধ গণনা করি না, অ্যাডভাইসও না, এগুলো সব আনকাউন্টেবল নাউন, এগুলো সব আনকাউন্টেবল নাউন। বাট বই আমরা কাউন্টেবল নাউন, বই গণনা করতে পারি, আমরা বলি একটা বই দাও, 2টা বই দাও, 3টা বই দাও, 10টা দাও, 20টা দাও, এগুলো আমরা গণনা করতে পারি। যেহেতু এগুলো আমরা গণনা করতে পারি, সেই জায়গায় এটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। ম্যাগনেটিক ফাইল তোমাদের দেওয়া হয়েছে, তো ম্যাগনেটিক ফাইল কি বলে, বায়োলজি ক্লাসের পেজে দেখবা, বিকে পেজে ওখানে বিস্তারিত লেখা আছে, ডিটেলস, ওখানে ডিটেলস দেওয়া আছে, ওই পেজ থেকে একটু দেখে নিবা মেবি, ঠিক আছে। ভালো, বলো এটা লাই এর পাস্ট পার্টিসিপল মানে ভি3 কি, দেখে এটা কে কে পারো, খুব কনফিউজিং একটা বিষয়। লাই মানে মিথ্যা বলা, লাই লে লেন, ঠিক আছে, এটা মনে রাখবা, লে লেড লেড, এটা একটা ডিম পাড়া, তো লাইয়ের ভিতরে হচ্ছে লাইন,
লাইয়ের ভিতরে কি বলো তো? লাইন। এটা খুবই কনফিউজিং, বাট তোমাকে এটা মনে রাখতে হবে। পরবর্তী 43 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম। শি ইজ ক্যাপাবল অফ ড্যাশ দ্য ওয়ার্ক। বলো তো এটা কি হবে? অফ একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটাকে আমরা অলওয়েজ কি আইএনজি ফর্মে অ্যান্সার করি। কি করি বলো তো? আইএনজি ফর্মে অ্যান্সার করি। বলো। বলো তো কি হবে 43 নাম্বারটা? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও 43 নাম্বারের সঠিক অ্যান্সার কি হবে। যেহেতু অফ একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে ভার্ব আসে মানে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে আইএনজি কোনটা? এখানে ডুইং হচ্ছে আইএনজি ফর্ম। ডুইংটা কি বলো তো? এখানে ডুইংটা হচ্ছে আইএনজি ফর্ম। এখানে ডুইংটা কি? ডুইংটা হচ্ছে আইএনজি ফর্ম। দেখো, দ্য ওয়ার্ড ইভি কুইশাস, এটার অর্থ হচ্ছে সর্বত্র, মানে সব জায়গায় আর কি, সর্বত্র বোঝায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলো তো এটা কি হবে? সব জায়গায় বা সর্বক্ষেত্র, সব সব জায়গায় আর কি। তাহলে এটার বলো, এটার সঠিক ফর্ম বা অ্যান্সার কি হবে? আমি তোমাদের ক্লু দিয়ে দিয়েছি, আর ক্লু যেহেতু দেওয়া আছে, তার মানে খুব ইজিলি তোমরা এটা অ্যান্সার করতে পারবা। বলো বলো। এই যে এভরিহোয়ার, এটা কি? এভরিহোয়ার, তার মানে এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েস। তো আমি বলেছিলাম কোথাও যদি দেখো ভি3 পূর্বে একটা বি ভার্ব আছে, তাহলে সেটা প্যাসিভ, আর না থাকলে অ্যাক্টিভ। বি ভার্ব কোনগুলো? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে বি, বিন, বিং। এই যে বি ভার্ব যদি কখনো ভি3 পূর্বে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস, আর না থাকলে অ্যাক্টিভ। তার মানে এখানে ভি3 আছে, এর পূর্বে এটা একটা বি ভার্ব আছে, তার মানে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। জাস্ট একটাই, যে বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে নাকি অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা চেনার জন্য দেখো, বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, এটা জানার জন্য খুবই সিম্পল। ভিতরের পূর্বে যদি বি ভার্ব থাকে তাহলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। প্রত্যেকটা যত জায়গায় প্যাসিভ পাবা তার পূর্বে একটা বি ভার্ব পাবা, ঠিক আছে? তার মানে বি ভার্ব থাকলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। এখানে বি ভার্ব আছে, তার মানে এটাকে আমরা বলবো এটা প্যাসিভ ফর্ম। এটা কি বলো তো? প্যাসিভ ফর্ম, ঠিক আছে। তারপর এটা বলো দেখি 49 নম্বর। বলো। বলো তো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা একদম শেষের দিকে চলে আসছি লাইভটির। মনে রাখবে, কোনো শব্দের শেষে যদি ও এন থাকে, ও এন কেটে দিয়ে আমাদের এ দিতে হয়। যেমন ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, ফেনোমেনন থেকে ফেনোমেনা, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার হচ্ছে বি নাম্বার। কোন শব্দের শেষে যদি ইউএম থাকে সেটা তুলে দিয়ে এ দিতে হয়। যেমন ডাটাম থেকে ডাটা, মিডিয়াম থেকে মিডিয়া, স্ট্রাটাম থেকে স্ট্রাটা, অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা, এজেন্ডাম থেকে এজেন্ডা, ঠিক আছে? এগুলো মনে রাখবা। এগুলো কি করতে হবে? এগুলো তোমাদের মনে রাখতে হবে।
ক্লিয়ার? তার মানে এটার অ্যান্সার হচ্ছে ফেনোমেনা। প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন ইজ ফেনোমেনা। দ্য কারেক্ট মিনিং অফ এনাফ ইজ এনাফ। দেখে এটা কে কে পারো, বলো এটা কি? এনাফ ইজ এনাফ, বলো তো। দেখো এনাফ ইজ এনাফ মানে কোনো কিছুর আমরা দেখাচ্ছে খুব বেশি আর সহ্য হচ্ছে না, যে জিনিসটা এখনই থামাতে হবে, তখন আমরা বলি এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে আর না, এরকম বলি না? যার সহ্য করতে পারছে না, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে আর না। আমরা এটাই তো ব্যবহার করি কি, এনাফ ইজ এনাফ, যে অনেক সহ্য করছে আর না। এনাফ ইজ এনাফ অর্থাৎ স্টপ টলারিং, অর্থাৎ এখন বন্ধ করো, ঠিক আছে? আর কিছু সহ্য করার মতো নাই, সব কিছু এখন অফ করো, স্টপ করো, বন্ধ করো। সেক্ষেত্রে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আমরা এখানে অনেকগুলো টপিক, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, যে টপিকগুলো তোমাদের আসতে পারে সেই টপিকগুলো মিলাই টোটাল 50টা প্রশ্ন সাজিয়েছিলাম। তো দেখবা যে এই রিলেটেড প্রশ্ন তোমরা 5-6টা প্রশ্ন পরীক্ষার হলে পেয়ে যাবা।